আজ পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প আকাশমাটি। ব্যাগের পেটটা ফেঁসে যাবার মতো হচ্ছিল, তবু গায়ের জোরে সেটাকে চেপে ধরে স্প্রিং চেনটা টেনে টেনে মুখটা বন্ধ করে ফেলল রজনী। সুবিখ্যাত বড়ুয়া টি কোম্পানির অবিখ্যাত কর্মচারী রজনীধর। জীবনের প্রায় সবটাই যার কেটে এলো অসম উপত্যকার এই অরণ্য ছায়াময় বিরল বসতি গ্রাম প্রান্তে। দূরে দূরে এক একটা কাঠের আর বাঁশের ঘর একে গাম আখ্যা দিয়েছে। রজনী যখন প্রথম এসেছিল তখন প্রায় জঙ্গলই ছিল। কোম্পানির কল্যাণে বিজলি বাতি হয়েছে, শহর পর্যন্ত গাড়ি চলবার মতো রাস্তা হয়েছে। অনেকখানি জায়গা জুড়ে শেড বানিয়েছে কোম্পানি, চা ঝাড়াই বাছাই করে প্যাক করবার জন্য। এই শেড টেড সবই রজনীর চোখের সামনেই হয়েছে। হাত কয়েক একটু চালা থেকে শুরু। তখন হাঁটতে চলতে পায়ের ওপর দিয়ে কালো চকচকে মোটা সোটা সাপ চলে যেত, আর মাসে 10 দিন রক্ত আমাশায় পড়ে থাকতে হতো। আরও অনেক কিছুই হতো যা বাস করার জন্য আদৌ অনুকূল নয়। তবু টিকে গিয়েছিল রজনীধর, চারাগাছ যেমন টিকে যায় অনেক ঝড় ঝাপটা সয়ে। মা বাপ মারা রজনী যেদিন তুচ্ছ কারণে কাকার কাছে প্রহার খেয়ে দুঃখে ধিক্কারে বাড়ি থেকে ছিটকে বেরিয়ে এসেছিল, তখন রজনীর বয়স 13-14 বছরের বেশি নয়। বলা বাহুল্য লেখাপড়ার ওইখানেই ইতি। লক্ষ্যহীন লক্ষ্যে বেপরোয়া পদযাত্রা আর বিনা টিকিটে রেলযাত্রার মাধ্যমে কেমন করে যে এই বড়ুয়া টি কোম্পানির ব্যাগবাবু হয়ে উঠল রজনী, সে এক ইতিহাস। তবে দেশের জীবন থেকে হারিয়ে গেল না রজনী, হারিয়ে যেতে দিল না নিজেকে। যেই একটু মানুষ হয়ে উঠল, অর্থাৎ কলকাতায় পৌঁছাবার মতো ভাড়া জোগাড় করে ফেলতে পারল, এসে হাজির হলো শেওড়াফুলিতে তার সেই কাকার বাড়িতেই। সে এক রহস্য। যেখান থেকে জীবনে আর কোনো দিন ঢুকবো না বলে প্রতিজ্ঞা করে বেরিয়ে গিয়েছিল, প্রথম সেখানেই এসে ঢুকল প্রথম উপায়ী হয়ে। আঁতের টানের কেউ নেই, তবুও ওই গৃহত্যাগী কিশোরের অন্তরাত্মা ব্যাকুল হয়ে কেনই যে সেই অনেক মাইল দূরের পলেস্তরা খসা ইঁটের দেয়ালটায় মাথা খুঁড়ে মরত কে জানে। তবে সেই ভাঙা বাড়ির দরজায় এসে দাঁড়াতে অনেকগুলো বছর কেটে গিয়েছিল রজনীর। 13 থেকে 23-এ এসে পৌঁছেছিল। ধোবার পোহার বঞ্চিত খাকি শার্ট প্যান্ট পরা, ধুলি ধূসরিত রুক্ষ চেহারা নিয়ে নিরুদ্দেশ রজনীর যখন বিনা নোটিশে নাটকীয় আবির্ভাব, তখন তার পোহারকর্তা চির নিরুদ্দেশ লোকে। দরজা খুলে দিয়েছিল খুড়ি, থান পড়া খুড়ি। দরজা খোলার পর থতমত খেয়ে দুপা পিছিয়ে গিয়েছিল দুজনেই, চিনতে পারেনি। তারপর উঠোনে লুটিয়ে লুটিয়ে হাউ হাউ করে কাঁদল রজনী মৃত অবনীধরের জন্যে। খুড়ি সান্ত্বনা দিয়ে ওঠালো শেষ পর্যন্ত। দিন 10 থেকেই চলে যেতে হলো রজনীকে, কারণ কোম্পানির বছরে ওই কদিনই ছুটি। কিন্তু চলে গিয়েও চলে গেল না রজনী। মাসে মাসে 5টি করে টাকা খুড়ির নামে মানি অর্ডার করে নিজেকে প্রতিষ্ঠিত রাখল শেওড়াফুলির সেই ভাঙা বাড়িখানায়। তাই এসব অনেক দিনের কথা। তারপর আরও অনেকবার এসেছে রজনী। খুড়ি স্নেহ মমতা করেছে, নিজের এক দুঃসম্পর্কের ভাইজির সঙ্গে বিয়ে দিয়ে সংসারী করে দিয়েছে ভাসুরপোকে। আসাম ছেড়ে ছুড়ে দিয়ে এসে বাংলাদেশেই একটা কাজ খুঁজে নেবার অনুরোধ জানিয়েছে পই পই করে। অবশেষে মরেওছে একদিন। চিঠি পেয়ে রজনী খুড়ির জন্য কেঁদেছে, তার কাঠ আর বেদছা নিচু নিচু ঘরখানায় বসে। কিন্তু খুড়ির অনুরোধটা আর রাখা হয়ে উঠল না এ যাবৎ। বাংলাদেশে এসে চাকরি করা হলো না। বাংলাদেশে ওই বছরে 10 দিন। তার জন্য 10 মাস ধরে দিন গুনে রজনী। আসার আগে 10 রাত্রির ভালো করে ঘুমোতে পারে না। এই পৌর রজনী, যার মাথার চুলগুলো প্রায় সবই টাকের হাতে প্রাণ বিসর্জন দিয়েছে, আর বুকের লোমগুলো মাঝে মাঝেই সাদা হাসি হাসছে, সেও বাড়ি আসার নামে নবযৌবনের উন্মদনা অনুভব করে। ইতিমধ্যে যথানিয়মে গুটি চারেক ছেলে মেয়েও হয়েছে রজনীর, এবং 2টো ছেলে চাকরি বাকরি ধরেছে। বড় মেয়েটার বিয়ে হয়ে গেছে। তা সেই মেয়ের বিয়ের সময় একবার নিয়মের ব্যতিক্রম করে অসময়ে ছুটি নিয়েছিল রজনী। স্ত্রীকে বলেছিল, অন্য কিছু নয়, তুমি করিতকর্মা মানুষ, জানি বিয়ে সুশৃঙ্খলেই দিয়ে ফেলতে পারবে মেয়ের, কিন্তু শুনেছি কন্যাদানে পৃথিবীদানের ফল হয়, তাই এসে পড়লাম। স্ত্রী সুরবলা তীব্র ভৎসনায় বলেছিল, শুধু এই জন্যে? রজনী অপ্রভৃত হেসে বলেছিল,
আহা, বুঝছো না? তুমিই তো সব করছো। এই কথাটা ঠিক। এ যাবৎ সবই করে এসেছে সুরবালা। শেওড়াফুলির ওই ভাঙা স্তূপের মধ্যে বসে 4-4টে ছেলে মেয়েকে মানুষ করে তুলেছে, খুড়তুতো দেওরের সঙ্গে দেইজিপনা করে হাঁড়ি বাড়ি ভিন্ন করে নিয়েছে, মেয়ের বিয়ের পাত্র ঠিক করেছে, আর সুদ কাটানো ব্যবসা করে 2 পয়সা হাতেও করেছে। না করে কি করবে? কার ওপর ভর করবে সে নিজের ওপর ছাড়া? ভর করবার জন্য একগাছি তৃণও পায়নি জীবনে। প্রথম প্রত্যেকবার যখন রজনী এসেছে, সঙ্গে নিয়ে যাবার জন্য পীড়াপুরি করেছে সুরবালা। মিলনের রাত্রিগুলি প্রায়শই মান অভিমান আর অশ্রু জলে কলঙ্কিত হয়েছে। কিন্তু কোথায় নিয়ে যাবে রজনী তরুণী স্ত্রীকে, নবজাত শিশুকে? সে কি নিয়ে যাবার জায়গা? ব্যাকুল রজনী অনবরত সেই কথাই বোঝাতে চেষ্টা করেছে অবুঝ সুরবালাকে। সেখানের ভয়াবহ পরিবেশের বর্ণনা করেছে এবং নিজে সে নেহাতি পুরুষ ব্যাটা ছেলে তাই টিকে আছে, এই কথা শুনে ঈষৎ আত্মপ্রসাদও লাভ করেছে। ক্রমশ সুরবালা সেই অবুঝ আক্ষেপ স্তিমিত হয়ে গেছে, নিভে গেছে। খুড়শাশুড়ি মরার পর থেকে স্বাধীনতা আর সংসার রসে মজে গেছে। সে তার ধান চাল, গরু বাছুর, গাছগাছালি, হাঁস মাছ সব কিছুর মধ্যে একচ্ছত্র সাম্রাজ্ঞী হয়ে বলতে গেলে রীতিমতো সুখেই আছে। বাৎসরিক অতিথি রজনীকে নিজের এই কৃতিত্ব দেখাতে পারাও এক বিশেষ সুখ। খুড়শ্বশুরের ছেলের সংসারে তো হাড়িঢাল। রজনীধরের সংসার যে এতটি সম্পন্ন হয়ে উঠেছে তার মূলে তো ওই সুরবালা। নিজের রজনী চিরটা জীবন বাইরেই কাটালো, অথচ সংসারটি ফেঁদে ফেলেছে মন্দ নয়। সে সংসারের দায়িত্ব যে এমন সুচারুভাবে পালন করছে সুরবালা, ছেলে দুটো গোমুখ্য হয়নি, মেয়ে দুটো বেহায়া হয়নি, কারুর কাছে অর্থে সামর্থ্যে একদিনের জন্য প্রত্যাশী হতে হয়নি। এ কি কম বাহাদুরি? রজনী এসে মুগ্ধ হয়, অবাক হয়, আর একটু যেন অপ্রভৃতও হয়। টাকা সে পাঠায় বটে, নিয়মিতই পাঠায়, কিন্তু সে আর কত? এত সচ্ছলতা আসবার কথা নয় তাতে। সেটা হয়েছে সুরবালার নিরলস স্বভাব, প্রখর বুদ্ধি আর অপরিসীম কর্মক্ষমতা। তা কি আর করা, জীবনের পাশার দান এইভাবেই পড়েছে রজনীর, সেই মতোই ঘুঁটি চালছে। তবু অপ্রপিত একটু হলেও নিজের সংসারে সেই আতিথ্যের দিনগুলো কি মনোরম! সে যেন রজনীকে সহস্র বাহু বাড়িয়ে টানে। তাই 10 রাত্রির আগে থেকেই আর ঘুম আসে না রজনীর। কাঠের মাচার ঘর থেকে সিঁড়ি বেয়ে নেমে আসে মাঝরাত্রিরে, লাঠি ঠুকে ঠুকে ঘুরে বেড়ায় খানিকটা। ধপধপে বিছানা, নরম বালিশ আর সংসারে পোড় খাওয়া একখানি ঝুনো মুখ তীব্র আকর্ষণে হাতছানি হেনে উতলা করে তোলে তাকে। বছরে ওই 10টি দিন ভালো বিছানায় শোয় রজনী, নইলে এখানে রাম কহ, এ কি বিছানা! একখানা সস্তা সস্তা মণিপুরি খেস, একটা তেলচিটে টিকিনের বালিশ, এই। যতদিন না ছিঁড়ে ওয়ার হয় ততদিন না পড়ে জলে না পড়ে রোদে। আর খাওয়া, সেও না বলাই ভালো। কাঠের দেয়ালের গায়ে পেরেকে একটা হাঁড়ি টাঙানো থাকে, তার গায়ে চিরজীবনের কাঠের আগুনের কালি। সেইটা দিনান্তে একবার নামে। ভাত আর মুরগি একসঙ্গে সেদ্ধ হয় নুন হলুদ লঙ্কার সংমিশ্রণে, ব্যাস। রাত্রে রান্নার পার্ট নেই। লরি ড্রাইভার বসির শেখ রুটি বানায়, তার সঙ্গে বকরার ব্যবস্থা করা আছে। শরীরের জুত না থাকলে স্রেফ উপোস, এই জীবন। এইভাবে 58 বছরের কোঠায় এসে পৌঁছেছে রজনীধর। তাই ছুটির সকালটা পর্যন্ত আর অপেক্ষা করা সম্ভব হয় না। কাজের মেয়াদ ফুরোলে সেই রাতেই বেরিয়ে পড়ে। 5টা মোটঘাট নেওয়া ঝঞ্ঝাট ওই একটা ক্যাম্বিসের ব্যাগই রজনীর সম্বল, ওতেই যথা সর্বস্ব। অবশ্য নিজের বলতে আছেই বাকি 2টো গেঞ্জি কাপড়, একটা পাজামা কি লুঙ্গি, এই তো। ব্যাগের পেট যাতে ফেঁসে যাবার জোগাড় তা হচ্ছে চায়ের প্যাকেট। ছুটির সঙ্গে সঙ্গে বোনাস হিসাবে 4 পাউন্ড চা পাওয়া যায়, এদিক ওদিক করে আরও 2-3 পাউন্ড হয়। এর ওপর আছে রজনীর নিজের হাতের পোঁতা গাছের কমলা লেবু। জায়গাটা আসাম বলে যে লেবুগুলো উচ্চাঙ্গের তা মনে করবার হেতু নেই, তবে সুবিধেই গাছটা 12 মেশে। অতএব এই পুজোর ছুটিতেও গাছের লেবু নিয়ে যায় রজনী, টকটক ছোট ছোট। ব্যাগটা হাতে করে বসিরের ডেরায় উঁকি মারে রজনী। বসির,
10 দিনের মতো তোমার রুটির ছুটি। বসির ফোগলা দাঁতে একগাল হেসে বলে, যাও চাপ, বিবির হাতের মাছের ঝোল ভাত খেয়ে তাজা হয়ে আসো। রজনী এগোয়। বসিরের একটা নিঃশ্বাস পড়ে। তার আর দেশে ফেরার উপায় নেই। দেশে তার নামে 3টে সমন ঝুলছে। রজনীর দেহটা অদৃশ্য হয়ে যায়। বসির ভাবে তার ছাওয়াল দুটো নাকি কাজ কামের লায়ক হয়ে উঠেছে। কে জানে তার নিজের ছেলেটা আছে না মরে গেছে। রজনী বসিরের জীবন কাহিনী জানে। জানে ও ফেরারই আসামি। তবু তাকে ঘৃণা করে না রজনী, বরং করুণা করে। ভাবে, আহা, লোকটা ছুটির সময় ঘুরে ঘুরে বেড়ায়, একবারও দেশে যেতে পায় না, স্বাদ পায় না স্বর্গসুখের। রজনীর হাতের মুঠোয় স্বর্গ আছে। সেই মুঠো খুলল রজনী। ব্যাগটা দরজার কাছে নামিয়ে শেকলটা নেড়ে ডাক দিল, কই রে? ব্যাস, তারপর স্বর্গ সিংহাসন। বড় ছেলে সন্দেশ আনতে ছোটে, ছোট ছেলে ডাব কাটতে বসে, ছোট মেয়ে বাতাস করতে শুরু করে। বিয়ে হয়ে যাওয়া বড় মেয়ে পুজো উপলক্ষে যে এসেছে, সে নিভন্ত উনুনে কাঠ গুঁজে দেয়। আর সুরবালা তার পোড় খাওয়া ঝুনো মুখে একটু মধুর হাসি হেসে বলে, সেই এক ধারা, চিঠি না দিয়ে আসা। রজনী বিহ্বল হাসি এসে বলে, নিজের বাড়িতে আসবো, তার আবার খবর দেওয়ার কি আছে? আহা, অসময়ে এসে এখন বেগুন পোড়া ভাত খাও, ঠিক তো থাকে না। কথাটা ঠিক। গুনতিতে 10টা দিন হলেও তিথি নক্ষত্রের ঠিক থাকে না সবসময়। খেতে বসে সম্রাট রজনীধর আর একবার বিহ্বল হাসি হাসে। বলে, কি গো, খুব যে বেগুন পোড়া ভাতের ভয় দেখালে? বলি, এসব কি? 1 ঘন্টার মধ্যে যে যজ্ঞীর ভোজ বানালে দেখতে পাচ্ছি। কথাটা অত্যুক্তি হলেও একেবারে মিথ্যা নয়। করিতকর্মা সুরবালা বড় মেয়ের সহায়তায় 1 ঘন্টার মধ্যেই 5 ব্যঞ্জন দিয়ে ভাত বেড়ে দিয়েছে। অবশ্যই শুধু হাতে পায়ের তৎপরতাই নয়, মগজের তৎপরতাও আছে। বোধ করি সেটাই প্রধান। দুদিকে দুটো উনুনে কাঠ জেলে দিয়ে আর ভাতের মধ্যে আনাজপাতি দিয়ে সেই সেদ্ধ আনাজে তরকারি বানিয়ে পাত সাজিয়ে ফেলেছে সুরবালা। সঙ্গে দিয়েছে ঘরের গরুর দুধের সর আর সরের ঘি, আমসত্ত্ব আর চাঁপা কলা, কুলের আচার আর লেবু জারক। মাছের অভাব মিটিয়েছে সুরবালা পোষা হাঁসের ডিম। এই রাজকীয় আয়োজন নাকি বিনা ব্যবস্থার। বশির শেখকে দেখাতে ইচ্ছে করে রজনীর। আর নিজেকে পৃথিবীর সম্রাটের চেয়ে কম কিছু মনে হয় না। যথারীতি সন্ধ্যার দিকে পড়শিরা দেখা করতে আসে একে একে। ধুয়ে ধুয়ে অপেক্ষাকৃত বয়স্ক পড়শিরা। কম বয়সীদের অহংকার আছে, তারা যেচে দেখা করতে আসে না। তারা জানে যে বাইরে থেকে আসে, দেখা করাটা তারই কর্তব্য। বুড়োদের অহংকারের চেয়ে মনে কৌতূহল প্রবল, তাই তারা এসে আসর জমায়। বলে, তারপর রজনী, কি মনস্থ করছো? রজনী চকিত হয়ে বলে, অ্যাঁ, কি বলছেন? বলছি, তোমার ছোট ছেলেটিও 2 পয়সা ঘরে আনতে শিখল, বড় ছেলে তো করছেই। আর কেন সেই পাণ্ডব বর্জিত জায়গায় পড়ে থাকা? এবার দেশে এসে থাকো, সংসার ধর্ম করো। প্রস্তাবটা যেন একটা মধুর স্বপ্নের মতো লাগে রজনীর কাছে। চারিদিকে তাকিয়ে দেখে রজনী। বাড়িটার সম্পত্তি মেরামত করেছে সুরবালা। দেয়ালে দেয়ালে ঠাকুর দেবতা আর মহাপুরুষদের ছবি, চৌকিতে ফর্সা চাদর পাতা। সেই চৌকিতে তাকিয়া ঠেস দিয়ে 5টা ভদ্রলোকের সঙ্গে বসে গল্প করছে রজনী। তাই এখন এই সন্ধ্যাবেলায় যখন কাজ থেকে ফিরে ঝিমিয়ে পড়ে থাকে রজনী, চাটা তৈরি করে খেতে ইচ্ছে হয় না বলে অর্ধেক দিন খাওয়াই হয় না। সদ্য ফোটা শিউলি ফুলের গন্ধ উঠেছে যেন দিক দিগন্ত জুড়ে। উঠোনের নিম গাছটার পাতা বাতাসে ছিড়ছিড় করছে। দাওয়ার ধারে শুক্লা পঞ্চমীর হালকা জ্যোৎস্না একটা আলোর রেখা টেনে দিয়েছে। আর এই আকাশ, বাতাস, গাছ, মাটি, মাই ঘরের দেয়ালগুলো পর্যন্ত যেন একটা মোহময় স্নেহজাল বিস্তার করে রজনীকে মিনতি জানাচ্ছে, থাকো থাকো। হঠাৎ মনে হয়, সত্যিই তো, এই স্বর্গলোক ছেড়ে চলে যাবার কি কোনো দরকার আছে রজনীর? কি দরকার আর সেই দূর বিদেশে পড়ে থাকবার? এখানে মোটা ভাত কাপড়টা তো জুটে যাবে ছেলেদের কল্যাণে। ছেলেদের বড় হওয়ার প্রার্থনা তাহলে কেন করে লোকে?
মোটা ভাত কাপড়ের কথায় হঠাৎ হাসি পেয়ে গেল রজনীর। নিজের সেই দেয়ালের পেরেক টাঙানো আজন্মের ভুষো মাখা হাঁড়িটার চেহারা মনে পড়ে গেল। মোটা ভাত কাপড়, আহা কি সরুতেই থাকে সে। মাথাটা নেড়ে বলে, তাই ভাবছি। আর কেনই বা, ভগবান যখন একবার দাঁড় করিয়ে দিয়েছে। বড় ছেলে ডেলি প্যাসেঞ্জারি করে, এইমাত্র স্টেশন থেকে ফিরল সে। কথা শেষাংশ শুনে বলে ওঠে, তা আমরাও ঠিক করেছি বাবাকে আজ ছাড়া হবে না। যেতে নাহি দিব, যেতে নাহি দিব। আকাশ বাতাস জল মাটি মানুষ সবাই বলে উঠেছে, যেতে নাহি দিব। রাত্রে সুরবালাও সেই কথাই বলে, আর যেতে দিচ্ছি না। ছেলেরা বড় হয়েছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, তবু চক্ষু লজ্জার মাথা খেয়ে এ ঘরে শুতে আসে সুরবালা। 355 দিনের উপবাসী চিত্ত খাবার সামনে নিয়ে বসে সংযমের বড়াই করতে পারে না। আর তাছাড়া দুটো কাজের কথাই বা কখন কইবে রাত্রে ছাড়া? দিনমানে নিজেই তো একের কাজের অবধি নেই। তার উপর দেশসুতু লোকের তো প্রেম উতলে পড়ে রজনী রজনী করে। রজনীও তার প্রতিদান না দিয়ে পারে না। সময়ের জ্ঞান ভুলে অজ্ঞান হয়ে গল্প করে, আর বিদায়বেলা 4টি করে চায়ের পাতা দেয় কাগজে মুড়ে। এদিক ওদিক থেকে সংগৃহীত চাগুলোর এইভাবেই সদ্ব্যয় হয়। বিবেকের কাছে খাঁটি থাকে রজনী, নিজে তো খাচ্ছে না। সুরবালা বলে, দেশশুদ্ধ লোকে বিলিয়ে বিলিয়ে খতম করলে, বাড়িতে আর বোধহয় রইলই না। রজনী হাহা করে হেসে ওঠে, তোমার ভাগের 5 প্যাকেটে হাত ঠেকায়নি গো, কত খাবে খাও না। রাজা ঘষা সরসকতার ভঙ্গির ধার ধারে না কেউই। নিতান্ত সাধারণ রহস্যলেশ বর্জিত কথা, তবু তারই মধ্যে ব্যঞ্জনা থাকে। সুরবালা চোখে কথা কয়, আহা আমি যেমন কেবল নিজের কথাই বলছি। রাত্রেও সেই ভাষাটাই ব্যবহার করে সুরবালা। আহা আমি যেন নিজের জন্যই বলছি। বলি, এই যে তুমি মানুষটা আজন্ম জঙ্গলেই পড়ে থাকলে, সংসার সুখ কাকে বলে জানলে না, এটা বুঝি খারাপ লাগে না আমার? রজনী সেই নরম বালিশ পাতা ফর্সা বিছানায় শুয়েছে। রজনীর মুখে মাথায় সুরবালার হাতের ঝালর দেয়া পাখাটার বাতাস এসে লাগছে। রজনী সারা জীবনের বঞ্চিত অন্তরাত্মা আশার আশ্বাস নিয়ে তাকিয়ে থাকে রজনীর মুখের দিকে। রজনী বলে ওঠে, না আর যাব না, ঠিক করছি। জয় গুরু, হে মা কালী, বাবা বিশ্বনাথ। সুরবালা দুহাত জোর করে কপালে ঠেকিয়ে বলে, তুমি আমায় বাঁচালে। গুরুর কাছে রাত দিন প্রার্থনা করেছি তোমার যাতে সুমতি হয়। বলেছি, হে গুরু, তোমার নামে যেন কলঙ্ক না হয়। রজনী সুরবালার খেটে খেটে কাঠ হয়ে যাওয়া হাত দুখানা বুকের কাছে এনে রজনীর পক্ষে যতটা সম্ভব করুণ সুরে বলে, সুমতির কথা কি বলছো ভালো বউ? তোমাদের ছেড়ে এই দেশ ঘর পিতৃভিটে মাতৃভূমি ছেড়ে যে মানুষের অজাজ্ঞ অখাদ্য জায়গায় পড়ে আছি, সে কি সাধ করে? লেখাপড়া শিখিনি যে আপিসে কাজ হবে, যা জুটেছে। সুরবালাও তার গলায় যতটা সম্ভব মমতা ফুটিয়ে পড়ে, আহা সে কি আর আমি জানি নে গো, তাই তো এতদিন কথাটি কইনি। কিন্তু এখন যখন ভগবান দিন দিয়েছেন, তা সত্য, দিন দিয়েছেন ভগবান, দিন দিয়েছেন। রজনীও ভগবানের এই অপার করুণায় কৃতজ্ঞতায় বিগলিত হয়। এবার রজনী স্বাধীন, মুক্তপক্ষ বিহঙ্গ। যত ইচ্ছে বেলায় উঠলাম, যখন ইচ্ছে নাইলাম খেলাম, এর চাইতে সুখের জগৎ আর কি আছে? সকালবেলা উঠে পৃথিবীকে যেন শতগুণ উজ্জ্বল লাগে। বাতাসে মধু ঝরে, আকাশে বাতাসে দেহে মনে মুক্তির সুর ধ্বনিতে হয়। কি সুখ, কি রোমাঞ্চ! কাঠের দেয়ালে পেরেক থেকে সেই কালো ঝুল হাঁড়িটাকে জীবনে আর পারতে হবে না রজনীকে। ধোঁয়ায় ফুঁ পারতে হবে না। খিদে আর ঘুম চেপে ধরলে বসিরের রাস্তায় গিয়ে উঁকিঝুঁকি মারতে হবে না, কই গো বসির মিঙা হলো নাকি বলে। এই ঘর, এই উঠান, ওই ধানের গোলা, ওই গোয়ালের গরু, এই পুত্র কন্যা স্ত্রী সব রজনীর। রজনী সব কিছুর অধীশ্বর। সারা জীবনের বুভুক্ষ বঞ্চিত রজনীধর এবার ভোগ করতে পারবে এসব তাড়িয়ে তাড়িয়ে। ওই স্প্রিং চেনটানা ব্যাগটা এবার সুরবালাকে দিয়ে দিতে পারবে রজনী, তার কাজে লাগাতে।
ওর মধ্যে নিজের গেঞ্জি আর লুঙ্গি, কোট আর কাপড় ঠেসে ঠেসে পুড়তে হবে না অলোককে চোখের জল মুছতে মুছতে। হ্যাঁ, ঠেসে। এদিক থেকে যাবার সময়ও ঠেসতে হয়। সুরবালার প্রেম উপহারে বোঝাই থাকে ব্যাগটা। পরে সেই মুড়ির নাড়ু, চিঁড়ে তক্তি, আমসত্ত্ব, নারকেল ছাড়া খেতে খেতে মন উদাস হয়ে যায় রজনীর। নিজের জীবনটাকে নিতান্ত ঘৃণ্য মনে হয়। আজও সেই ফেলে আসা অতীত আর তার পরিবেশটার কথা মনে করে ঘৃণা আসে রজনীর। যে লোকটা বশির শেখের কুড়ের সামনে ময়লা একটা লুঙ্গি পরে দাঁড়িয়ে হাতের তেলে রাখা শানকি থেকে পেঁয়াজের ঝোল দিয়ে রুটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, সে কি রজনী? অবনীধরের ভাইপো বর্তমান ধর বাড়ির কর্তা রজনীধর, যে লোকটা এবার থেকে এই বাড়িতে শুধু একটু থাকবে বসে। ঠাকুর বাড়িতে পুজো পড়েছে আর সামনের কোজাগরিতে সিন্নির আয়োজন হচ্ছে। এত মূল্যবান রজনী, বড়ুয়া টি কোম্পানির প্যাকবাবু, হতবিশ্রী রজনীধর, অথচ এই মূল্যের খবর সে জানত না। ছেলেরা কৃতী হয়েছে, সে কৃতিত্ব সুরবালার, তা সত্যি, কিন্তু তারা তো সকলের হৃদয় উপচার করে রজনীর সেবায় লেগে যাবার জন্য প্রস্তুত হয়েছে। বড় ছেলে দেবু রোজই বলছে, চিরদিন কষ্ট করে এলেন বাবা, এবার একটু স্বস্তি দিতে চাই তাকে। এ স্বস্তির সুখবার রাখবে কোথায় রজনী? পাড়ায় পাড়ায় বলে বেড়ায় তাই। চাকরির মাথায় ঝাড়ু মারলাম ভাই, এবার অনেক হয়েছে, আর না। কিভাবে যে এত বড় জীবনটা কাটিয়ে দিল রজনীধর, তোমরা যদি দেখতে তাহলে বলতে, হ্যাঁ, বাহাদুর বটে। দিনের পাখি সোনালি টানায় ভর করে উড়ে চলে। বাবার রেজিগনেশন লেটারটা? বড় ছেলে মনে করে দিচ্ছে দুবেলা। হ্যাঁ হ্যাঁ, অবশেষে আসল কথাটা পারে রজনী। বিদ্যের সাধ্যি তো বুঝতেই পারছিস বাবা, চাও বা জানতাম গুলে খেয়েছি। তুই যদি খসড়াটা একটু... ওহো, তাও তো বটে। ছেলে গুছিয়ে গাছিয়ে লিখে দেয়। অস্বাস্থ্যকর জায়গা থেকে শরীরটা একেবারে ভেঙে গেছে রজনীর, তাই একান্ত ইচ্ছে বাকি জীবনটা দেশে নিজের সংসারে কাটায়। অতএব কোম্পানি যদি অনুগ্রহ করে কাজ থেকে ছুটি দেন রজনীকে। অবশেষে কোম্পানির দয়া, দাক্ষিণ্য, বদান্যতা ইত্যাদির উল্লেখ করে নিজের অকৃতজ্ঞতার জন্য ক্ষমা চেয়ে ইতি বসিয়েছে চিঠিতে। বার দুই শোনার পরেও রজনী মুগ্ধ বিস্ময়ে বলে, আর একবার পর তো শুনি। শান্ত, নম্র, সৎ ছেলে রজনীকে আরও একবার শোনায় আস্তে আস্তে। আনন্দে চোখে জল আসে রজনীর। গোটা গোটা করে নাম স্বাক্ষর করে বলে, হ্যাঁ, একেই বলে বিদ্যার গুণ। কেমন ভাষাটি হলো! সাপও মরল, লাঠিও ভাঙল না। কোম্পানিকে তোয়াজ করাও হলো, অথচ... ওগো, শুনলে তুমি চিঠিটা? সুরবালা মৃদু হেসে বলে, আর শুনতে হবে না। তোমার বিদ্বান ছেলেকে বক্তব্য বুদ্ধিটা দিল কে? রজনী হাঁ করে তাকিয়ে থাকে সেই বুদ্ধির দিকে। চিঠিটা পকেটে নিয়ে স্টেশনে রওনা হয় দেবু। কলকাতার বড় পোস্ট অফিসে ফেলাই ভালো, তাড়াতাড়ি যাবে। নয় নয় করে ছুটির দিনগুলো তো সবই শেষ হয়ে এলো। রজনীর পৌঁছাবার জন্য ধার্য তারিখের মধ্যেই যেন চিঠিটা পৌঁছে যায়। ছোট ছেলে বলে, দেখো এখন কোম্পানি ছাড়ে কি না। রজনী উদ্ধৃত স্বরে বলে, ছাড়বে না মানে? একে কেনা চাকর না মগের মুলুক? আমার যদি না শরীরে পয়, আমি যদি চিরদিন দাসত্ব করতে না চাই, ভগবান যখন দিন দিয়েছেন আমার... সুরবালা এই দিন দেওয়া সম্পর্কে মনে মনে ঘাট বেনে তাড়াতাড়ি বলে, নাও এসো, একটু চা খেয়ে নাও। এই তো খেলাম। তা হোক, তুমি এখন রিটায়ার্ড কর্তা, যা খুশি তাই করবে বলে সুরবালা সেই বিশেষ হাসিটি হাসে। কিন্তু চাটা যেন তেমন ভালো করতে পারেনি সুরবালা। কেমন যেন তেতো তেতো। সবটা খেতে ইচ্ছে হলো না, ঠেলে রাখতে হলো। রেলের সিটি শোনা যায় বাড়ি থেকে। শব্দে উন্মনা রজনীভাবে ট্রেন তো ছাড়ল। চিঠিখানা পকেট থেকে পড়ে উড়ে যায়নি তো দেবুর? তাহলেই তো বিপদ। চিঠিও পৌঁছবে না, রজনীও পৌঁছবে না। পকেট থেকে পড়ে না যাক চিঠি, মারও তো যায়। যদি তাই হয়, স্টেশন পর্যন্ত গেলেই হতো দেবুর সঙ্গে, আর একটু সাবধান করে দেয়া যেত। বেলা যত বাড়ে চিঠি সম্পর্কে দুর্ভাবনাও বাড়ে রজনীর। যদি না পৌঁছয়, কোম্পানি দেখবে ছুটি ফুরিয়ে গেল, ধরবাবু এলো না,
ইস, সে যে বড় বিশ্রী হবে। মনের দুর্ভাবনা বাইরে বেরিয়ে পড়ে। কেন মাথা খারাপ করছো? বড় পোস্ট অফিসে দেবে বলেছে। কিন্তু মাথা যার পুরোপুরি খারাপ হয়ে বসে আছে, তার কি গতি? বিকেলের দিকে দুর্ভাবনার মাত্রা এতটাই প্রবল হয়ে ওঠে যে ডাবের জল গলা দিয়ে নামে না রজনীর। হাতে পায়ে ঠিক থাকে না, কথা কইতে গলা কাঁপে এবং শেষ পর্যন্ত সেই কাঁপা গলায় বলেই ফেলে কথাটা, দেখো ভেবে দেখলাম তোমার এই চিঠিখানা ঠুকে রিজাইন দেওয়া ঠিক নয়। একবার ঘুরেই আসি। ঘুরেই আসি? সুরবালা বজ্রাহত বনস্পতির মতো দাঁড়িয়ে পড়ে বলে, কোথায় ঘুরে আসবে? কোথায় আর, চিরটা কাল যেখানে কাটালাম। রজনী বিরক্ত কণ্ঠে বলে, বুদ্ধিটা ভুলই হয়েছে। এতদিনের মনিব, একবার দেখা করে বুঝিয়ে না বলে এভাবে না, ছি, খুব খারাপ হয়েছে। সুরবালা বিরক্ত হতে জানে, সেও তিক্ত কণ্ঠে বলে, তা এক্ষুনি তো যাচ্ছ না? দেবু আসুক, সে কি বলে? দেবু আসবে, সে কি বলবে তার পিত্তেশ করে বসে থাকলে ট্রেন দাঁড়িয়ে থাকবে? রজনী সুরবালার এই ছেলে মানসিকতায় ব্যঙ্গ হাসি হাসে। ট্রেন আমার চাকর? দাও আমার জামাটা কাপড়টা একটু। ওরে কাজল, আমার ব্যাগটা কোথায় দেখ তো। কাজল ব্যাগ এনে গালে হাত দিয়ে বলে, বাবা তুমি পাগল নাকি? এই দেখো। পাগলের কি দেখলি? ব্যাগের চেনটা খুলে ফেলে রজনী। সুরবালা বজ্রকণ্ঠে বলে, দেবু না আসা পর্যন্ত তোমার যাওয়া হবে না। পরমুহূর্তেই জ্বলে ওঠে রজনী। মনে হয় এরা যেন তাকে কোন বিপদে ফেলবার জন্য ষড়যন্ত্র করছে। কিন্তু রজনী মুখ্য হলেও এত মুখ্য নয় যে ওকে দিয়ে কেউ যা ইচ্ছে তাই করিয়ে নেবে। তাই ক্রুদ্ধ গলায় বলে, দেবু আমার গার্জেন নয়। ব্যাগের পেটটা ঢিলে আলগা, চেনটা সহজেই টানা গেল। দাঁড়িয়ে পড়ে রজনী বলে, তাহলে চললাম। দেবু এলে বলো বুঝিয়ে। যেতে আসতে এই 5-6টা দিন, ব্যাস। সুরবালা কথা বলে না। কাজল বলে, তা গাড়ির তো এখন অনেক ঘন্টা দেরি। না খেয়ে দে এইভাবে? খাওয়ার জন্যে কি? ব্যস্ত রজনী দ্রুত স্বরে বলে, কত উপোস পার করে এলাম, এখন এই সামান্য শিয়ালদা স্টেশনে খেয়ে নেব? অনেক ঘন্টা তো বলছিস। বলি এখান থেকে বেরিয়ে হাওড়া, তবে তো তার থেকে শিয়ালদা। তা হোক। ট্রেনে চড়ে বসে যেন মুক্তির নিঃশ্বাস ফেলে রজনী। উফ, খুব জোর বেরিয়ে পড়া গেছে। দেবু এসে পড়লে? বাবা ভুলিয়ে ভালে কি বাঁধনেই বাঁধছিল। ভাগ্যিস এই মাঠঘাট, ঘরবাড়ি, স্টেশন, সিনেমা হল, যাই কদিন রজনীকে লক্ষ্য বাহু মিলে আলিঙ্গন করে রেখেছিল, তাদের বাহু শিথিল হয়ে গেছে। অবাক হয়ে ভাবছে রজনী, কোন মন্তরে পড়ে ওরা রজনী কেমন বোকা বানিয়ে ফেলেছিল যে রজনী এমন একটা অবাস্তব কল্পনায় মশগুল হলো, অমন একটা ভয়াবহ দলিলে স্বাক্ষর দিল। রজনী আর কোনো দিন সেই আসাম উপত্যকার মাঠের মাচার ঘরখানায় যাবে না, সেই ঘন সবুজ নিবিড় অরণ্যানীর মাঝখানে ঘুরে বেড়াবে না। এর চাইতে অবাস্তব আর কিছু হতে পারে? তার তো মনে হয় না। যাক, চিঠিটার আগেই হয়তো পৌঁছে যাবে সে। গিয়েই বরং খোঁজ নেবে পোস্ট অফিসে। নিতান্ত পৌঁছে গিয়ে থাকলে কর্তাদের হাতে পায়ে ধরে বলতে পারবে, স্যার, আমার দুষ্টু ছোট ছেলেটা আমার সই জাল করে এইভাবে মজা করেছে। আর শেওড়াফুলিতে তার জন্য ভাবে না রজনী। কোম্পানির চিঠির মুসবিদা করবার বিদ্যে না থাকলেও ওখানে চিঠি লেখার ভাষা রজনীকে শেখাতে হবে না। স্রেফ লিখে পাঠাবে। কোম্পানি কোনো মতেই ছাড়তে রাজি নয়। কর্তারা হাতে পায়ে পড়ছেন। রজনীধর নইলে নাকি তাদের ব্যবসা অচল। অতএব বাধ্য হয়েই আবার জোয়াল কাঁধে নিতে হলো। চলে আসার সময় কারুর সঙ্গে দেখা করে আসতে না পারার মন বড়ই উতলা হচ্ছে। 1 বছরের মতো তো এখন নিশ্চিন্ত।